পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 4, মানে অধ্যায় 4 পুরো অধ্যায় 4-এ যা যা আছে এই একটি ভিডিওতে তোমরা একটি ভিডিওতে পুরো অধ্যায়ের ভিডিও পেয়ে যাবা 4 অধ্যায়। তো প্রথমে সমাধান করব এটা দেখাই পৃষ্ঠা নাম্বার কোন কোন পৃষ্ঠা সমাধান করব। তো 33 পৃষ্ঠা এটা সমাধান করব, পুরো চতুর্থ অধ্যায় ধরেই সমাধান করা হবে। তারপর এটা সমাধান করব, এটা সব পৃষ্ঠা নাম্বার 35। তারপরে আমরা নিচে চলে যাব, এই দেখো আরো একটি ছক আছে, এটা সমাধান করব, এটা পৃষ্ঠা নাম্বার 37। তারপর দেখো এখানে আরেকটা পৃষ্ঠা আছে, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 39। তারপরে এটা সমাধানের পরে দেখো আমাদের নিচে টিক চিহ্ন, শূন্য স্থান, ডান বাম এবং প্রশ্ন আছে, এটা পৃষ্ঠা নাম্বার 40। তো আজকে আমরা 40 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব, কারণ চতুর্থ অধ্যায়তে আছেই 40 পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে। পরবর্তীতে আছে অধ্যায় 5। তো অধ্যায় 5 আমি আরেকটা ভিডিওতে দেখাবো, আজকে শুধুমাত্র এই অধ্যায় 4-এর ভিডিও দেখাবো, ঠিক আছে। আমার ভিডিওতে একটি ভিডিওতে পুরো এক অধ্যায় ভিডিও তোমরা পেয়ে যাবা। তো চলো আমরা প্রথম থেকে শুরু করি, অধ্যায় 4-এর প্রথম থেকে। আর বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো এই যে আমরা 33 পৃষ্ঠাতে চলে এসেছি। এখন দেখো প্রথমে আমাদের ক নাম্বারে কি বলেছে, এখানে বলেছে উপরের অনুচ্ছেদ পড়ে নিচের তালিকা পূরণ করো। তো উপরের অনুচ্ছেদ বলতে কি, এই যে এই অনুচ্ছেদটা, হ্যাঁ এই অনুচ্ছেদটা আমাদের পড়ে নিচের এই উত্তরগুলো দিতে হবে, ঠিক আছে। এখানে বলেছে শেরে বাংলা একে ফজলুল হক কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন। তো সেটার উত্তর এখানে লিখবো, এটার উত্তর এখানে লিখবো, আর এই প্রশ্নের উত্তরটা এখানে লিখবো। তো চলো আমরা এটার উত্তর দেখে নিই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর প্রথমটার উত্তর হবে এই যে শেরে বাংলা একে ফজলুল হক 1873 সালে বর্তমান বরিশাল জেলার বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন। 2 নম্বর প্রশ্ন, তিনি কোথায় কি নামে তিনি কোন নামে অধিক পরিচিত ছিলেন। উত্তর, তিনি শেরে বাংলা বা বাংলার বাঘ নামে অধিক পরিচিত ছিলেন। 3 নম্বর প্রশ্ন, তাকে বাংলার বাঘ উপাধি কেন ভূষিত করা হয়। উত্তর, বাংলার সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার সাহস ও দৃঢ় মনোভাবের জন্য তাকে শেরে বাংলা বা বাংলার বাঘ উপাধিতে ভূষিত করা হয়। তো এই ছিল আমাদের ক নাম্বারের সমাধান। তারপরে দেখো ক নাম্বারের পরে প্রিয় শিক্ষার্থীরা, খ নাম্বারে আমাদের আরও একটি ছক আছে। এখানে বলেছে এদেশের প্রজা সাধারণের ভাগ্য উন্নয়নে শেরে বাংলা একে ফজলুল হকের বিশেষ অবদানের তালিকা তৈরি করি। তো চলো আমরা এটার উত্তর দেখে নেই। এই যে দেখো আমাদের উত্তর, এই যে এদেশে জমিদারি প্রথা বাতিল করে কৃষকের দুঃখ দূর করার চেষ্টা করেন। তারপর লিখবা মহাদেশে মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালিসি বোর্ড গঠন করেন। তিনি লিখবা এদেশে মানুষের শিক্ষার প্রসার তিনি অসামান্য অবদান রাখেন। তো এই ছিল উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের খ নাম্বার উত্তর কমপ্লিট। এখন চলে যাব গ নাম্বার। দেখো গ নাম্বারে কি লেখা আছে, যে পূর্বের পৃষ্ঠার তথ্যের আলোকে শেরে বাংলা একে ফজলুল হক সম্পর্কে একটি মাইন্ড ম্যাপ তৈরি করি। এইরকম 4টা আছে, তো আমরা চলো একটা মাইন্ড ম্যাপ তৈরি করি। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, মাইন্ড ম্যাপ। প্রথমটা লিখবা তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। তারপরে লিখবা মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালিসি বোর্ড গঠন করেন। তারপরে লিখবা শেরে বাংলা জমিদারি প্রথা বাতিল করে কৃষকদের দুঃখ দূর করেন। তারপরে লিখবা উদার ও পরোপকারী স্বভাবের জন্য জাতি ধর্ম নির্বিশেষে সকলেই তাকে গভীরভাবে ভালোবাসত ও শ্রদ্ধা করত। তো আমাদের এই 33 পৃষ্ঠা উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাবো পরবর্তী পৃষ্ঠায়। দেখো এখানে আমাদের ক নাম্বারে কি লেখা আছে, যে উপরের অনুচ্ছেদ করে নিচের তালিকা পূরণ করি। মানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন, এটার উত্তর এখানে লিখবো। আর এই প্রশ্নের উত্তর এখানে, এই প্রশ্নের উত্তর এখানে, এই প্রশ্নের উত্তর এখানে লিখবো, ঠিক আছে। যার যার খোপে তার তার উত্তর। এখন উপরের অনুচ্ছেদ বলতে কি, এই যে দেখো অনুচ্ছেদ, এই রিডিংটা এখান থেকে পড়া শুরু করবো। হ্যাঁ এই দেখো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ইনার সম্পর্কে সমস্ত কিছু রিডিংয়ের মধ্যে লেখা আছে। এখান থেকে তথ্য নিয়ে আমাদের এর মধ্যে পূরণ করতে হবে। তো চলো আমরা ডিরেক্ট উত্তরটাই দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা উত্তর, হ্যাঁ এই যে কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন, এই যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1880 সালে সিরাজগঞ্জ জেলার ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তারপরে 2 নাম্বার বলেছে মাওলানা ভাসানীকে কেন মজলুম জননেতা বলা হতো। উত্তর, এই যে মাওলানা ভাসানী সবসময় গরিব দুঃখী নিপীড়িত ও নির্যাতিত মানুষের অধিকার রক্ষার জন্য সংগ্রাম করেছেন, তাই তাকে মজলুল জননেতা বলা হয়। 3 নম্বর প্রশ্ন, তার নামের সাথে ভাসানী শব্দটি কিভাবে যুক্ত হয়েছে। উত্তর, ব্রহ্মপুত্র নদীর ভাষান্তরে বন্যার কবল থেকে বাঙালি কৃষকদের রক্ষার জন্য তিনি স্বেচ্ছাগ্রামের ভিত্তিতে একটি বাঁধ নির্মাণ করেন। ভাষান্তরে সাধারণ তার এই অবদানের স্বীকৃতি হিসেবে তাকে ভাসানী উপাধি দিয়ে সম্মান জানায়। 4 নম্বর প্রশ্ন, এদেশের
মেহনতি মানুষের অধিকার আদায়ে তার জীবনী থেকে কি শিক্ষা লাভ করতে পারি? উত্তর, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী থেকে আমরা শিখতে পারি যে দরিদ্র ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো ক নম্বরের পরে এখন চলে যাব খ নম্বরে। দেখো কি লেখা আছে এখানে। বলেছে উপরের অনুচ্ছেদটুকু পড়ে বাঙালির অধিকার আদায়ের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদান লিখিত। এখানে আমরা অবদানগুলো লিখবো। চলো এটা উত্তর দেখে নেই। এই যে দেখো তার অবদান সম্পর্কে লিখি। হ্যাঁ, এই যে প্রথম লিখবা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সারা জীবন নির্যাতিত মানুষের জন্য কাজ করেন। তারপর লিখবা 69-এর গণ অভ্যুত্থান ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে মাওলানা আব্দুল হামিদ খান ভূমিকা পালন করেন। তারপর লিখবা শিক্ষার বিস্তারের জন্য ভারতে, আসামে এবং বাংলাদেশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন। তো এই ছিল আমাদের সমাধান। এই যে তারপরে দেখো গ নম্বরে আমাদের এখানে কি লিখেছে। এখানে বলেছে মাওলানা ভাসানী জীবনী থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারি তা নিচের ছকে লিখি। ঠিক আছে, তো চলো আমরা এখানে লিখে দিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে তার জীবনী থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি। এই যে 3টা পয়েন্ট চাইছে, আমরা 3টা পয়েন্টই দিচ্ছি। দেখো 1 নম্বর পয়েন্টে লিখবা মাওলানা ভাসানী জীবনী থেকে আমরা দেশপ্রেম ও মানব প্রেমের শিক্ষা গ্রহণ করতে পারি। তারপর লিখবা তার জীবনী থেকে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শিক্ষা গ্রহণ করতে পারি। তারপর লিখবা তার জীবনী থেকে আমরা নিজেদের স্বার্থের কথা ভেবে জনগণের স্বার্থে জীবন উৎসর্গ করার শিক্ষা গ্রহণ করতে পারি। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের 35 পৃষ্ঠা উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাবো পরবর্তী পৃষ্ঠার সমাধানে। দেখো এখানে পরবর্তী পৃষ্ঠাতে কি আছে বলেছে। ক নাম্বার উপরের অনুচ্ছেদ পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। মানে এই যে সোহেল হোসেন শহীদ সোহরাওয়ার্দী কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন সেটা আমরা এইভাবে লিখবো। এই প্রশ্নের উত্তর এইখানে এবং এই প্রশ্নের উত্তর এখানে, এবং এই প্রশ্নগুলোর উত্তর কোথা থেকে নিতে বলছে। দেখো বলেছে উপরের অনুচ্ছেদ পড়তে। হ্যাঁ, তো উপরের অনুচ্ছেদ বলতে কি, এই যে দেখো শহীদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী তার জীবন সম্পর্কে বা বৃত্তান্ত এর মধ্যে লেখা আছে। এর থেকে উত্তর নিয়ে আমরা এর মধ্যে পূরণ করবো। তো চলো এটার উত্তর আমরা দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো উত্তর। প্রথমটা প্রশ্ন আমি আগেই পড়েছিলাম, উত্তর হবে হোসেন শহীদ সোহরাওয়ার্দী 1892 সালে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তারপর 2 নম্বর প্রশ্ন, তিনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। উত্তর, তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। 3 নম্বর প্রশ্ন, তিনি কোন পেশার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। উত্তর হবে তিনি আইন পেশার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তো দেখো আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন চলে যাবো খ নম্বরে। এখানে কি লেখা আছে যে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন থেকে নিচের বিষয়ে তথ্য সর্বনিম্ন লিখিত। তার শিক্ষা সম্পর্কে এখানে 2টা লিখবো, কর্মজীবনে 2টা ঘর পূরণ করবো এবং রাজনীতি সম্পর্কে 2টা ঘর পূরণ করবো। তো চলো এই 3টার উত্তর আমরা জেনে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তার শিক্ষা হবে হচ্ছে এই যে 1 নম্বর ঘর লিখবো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে BCS সম্মান ও BBL ডিগ্রি লাভ করেন। তারপর লিখবা হচ্ছে পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টার অ্যাট-অল ডিগ্রি অর্জন করেন। আর কর্মজীবনে 1 নম্বরে লিখবা আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। 2 নম্বরে লিখবা শিক্ষকতা শুরু করেন। রাজনীতিতে 1 করে লিখবা পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। তারপরে লিখবা হচ্ছে মুসলিম লীগের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তারপর দেখো যে গ নম্বরে কি লেখা আছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য ঘটনাসমূহের তালিকা তৈরি করি। এই যে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রাজনৈতিক জীবনের ঘটনা আমরা এর মধ্যে 4টা ঘর আছে লিখিত। চলো এটা উত্তর দেখে নিই। এই যে দেখো উত্তর। প্রথমে লিখবা তিনি কলকাতার খেলাফত কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তারপরে লিখবা কলকাতার কর্পোরেশনে ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর লিখবা পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর লিখবা যুক্তফ্রন্ট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো এটার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাবো পরবর্তী পৃষ্ঠার সমাধানে। এখন দেখো আমাদের 39 পৃষ্ঠায় আরও একটি কাজ আছে, ছক পূরণ। এখানে কি বলেছে আগে দেখে নেই। এখানে বলেছে উপরের অনুচ্ছেদ পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। এখন উপরের অনুচ্ছেদ বলতে কি, এই যে শেখ মুজিবুর রহমানের জীবন সম্পর্কে এর মধ্যে লেখা আছে। এটার অনুচ্ছেদ পড়ে আমরা এর মধ্যে উত্তর দিব। কি উত্তর দিব? শেখ মুজিবুর কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন এটা উত্তর লিখবো। তিনি কোথায় পড়াশোনা করেন সেটা এখানে লিখবো। আর তাকে উপাধিতে ভূষিত করা হয় এটা এখানে লিখবো। তো চলো আমরা 3টা প্রশ্নের উত্তর দেখে নিই।
এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম প্রশ্নের উত্তর এই যে শেখ মুজিবুর রহমান 1920 সালে 7ই মার্চ তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তারপর 2 নম্বর উত্তর লিখবা তিনি কলকাতার ইসলামিয়া কলেজে পড়াশোনা করতেন। 3 নম্বর লিখবা 1969 সালে 23শে ফেব্রুয়ারি তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক নাম্বার কমপ্লিট। এখন চলে যাব খ নাম্বারে। দেখো খ নাম্বারে কি লেখা আছে। উপরের অনুচ্ছেদটুকু পড়ে আমাদের স্বাধীনতা মুক্তি সংগ্রামে তার অবদানগুলোর তালিকা লিখি। মানে শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা মুক্তি সংগ্রামের অবদানগুলো আমরা এর মধ্যে লিখবো। তো চলো এটাও তো দেখে নেই। এই যে দেখো, প্রথমে লিখবা হচ্ছে যে শেখ মুজিবুর রহমান 1966 সালে পূর্ব পাকিস্তানে মানুষের কল্যাণের জন্য 6 দফা দাবি পেশ করেন। তারপর লিখবা 1970 সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে তার নেতৃত্বে আওয়ামী লীগ জয়লাভ করে। তারপর লিখবা 1971 সালে 7ই মার্চ তিনি ঐতিহাসিক ভাষণ দেন যা পূর্ব বাংলার সাধারণ মানুষকে স্বাধীনতার জন্য উজ্জীবিত করে। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো খ নাম্বার কমপ্লিট। এখন চলে যাবো গ নাম্বারে। এখানে বলেছে কি যে শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে নিচের বিষয়ে তথ্য সন্নিবেশ করি। তো এখানে শিক্ষা সম্পর্কে লিখবে এবং এখানে রাজনীতি সম্পর্কে লিখবো। কার? এই শেখ মুজিবুর রহমানের। তো চলো এটাও তো দেখে নিই। এই দেখো, তার শিক্ষা হচ্ছে তিনি স্থানীয় গিমাডাঙ্গা স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করেন। তারপর লিখবো 1944 সালে কলকাতার ইসলামিয়া কলেজ থেকে আইএ এবং 1947 সালে বিএ পাশ করেন। আর রাজনীতিতে প্রথম করে লিখবা হচ্ছে কিশোর বয়স থেকেই রাজনীতি সচেতন ছিলেন এবং রাজনীতিতে যোগ দেন। তারপর 2 লিখবা স্বাধীন বাংলাদেশে তিনি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তো দেখো, আমাদের এটার উত্তর কমপ্লিট। প্রিয় শিক্ষার্থীরা, এখন চলে এসেছি আমরা 40 পৃষ্ঠায় টিক চিহ্নে। হ্যাঁ, তো দেখো এখানে আমাদের প্রথমে 1 নম্বরে বলেছে অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী কে? উত্তর হবে এই যে শেরে বাংলা একে ফজলুল হক। 2 বলেছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কি হিসেবে সর্বাধিক পরিচিত? উত্তর হবে মজলুম জননেতা। তারপর দেখো এখানে 3টি প্রশ্ন আছে। শূন্যস্থান, যে ঋণের অত্যাচার থেকে এই যে এখানে হবে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালিসি বোর্ড গঠন করা হয়। উত্তর আমি লাস্টে দেখাচ্ছি, আগে মুখে বলে দিই। তারপর 2 নম্বর প্রশ্ন বলেছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসান চরে কৃষকদের জন্য ড্যাশ ভিত্তিতে একটি বাঁধ নির্মাণ করেন। এখানে উত্তর হবে স্বেচ্ছাশ্রমের। আমি উত্তর লাস্টে দেখাচ্ছি। আর এখানে বলেছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এখানে হবে যুক্ত ফ্রন্ট গঠনে প্রধান ভূমিকা পালন করে। তো চলো আমরা এটা উত্তর দেখে নিই। এই দেখো, উত্তর প্রথমটা হবে শূন্যস্থানে কৃষকদের, 2 নম্বরে হবে স্বেচ্ছাসমেত, আর 3 নম্বরে হবে যুক্ত ফ্রন্ট। ঠিক আছে, তো আমাদের শূন্যস্থানে পরে চলে এসেছি ডান বাম। দেখো এখানে আছে একে ফজলুল হক। এখন কোনটার সাথে কোনটা মিলে, চলো এটার উত্তরও দেখে নিই। এই যে দেখো উত্তর একে ফজলুল হক এই যে বাংলার বাঘ, আর আব্দুল হামিদ খান ভাসানী এই যে মজলুম নেতা। তারপরে শহীদ হোসেন সোহরাওয়ার্দী শ্রমিক নেতা, ট্রেড ইউনিয়ন গঠন। আর ঘ নম্বরে হবে শেখ মুজিবুর রহমান, এই যে এটা হবে বঙ্গবন্ধু। তো এই ছিল আমাদের ডান বাম মিলকরণের সমাধান। তো দেখো আমাদের এটার উত্তর কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে নিচে যাবো। আছে সংক্ষিপ্ত প্রশ্ন 2টা। ঋণ সালিসি বোর্ড কেন গঠন করা হয়? তো চলো 1 আর 2টা প্রশ্নের উত্তর দেখে নিই। হ্যাঁ, এই যে দেখো ঋণ সালিসি বোর্ড কেন গঠন করা হয়? উত্তর একে ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। সেই সময় দেশে জমিদারি প্রথা প্রচলিত ছিল। এদেশের বেশিরভাগ জমিদার মালিক ছিল, কিছু জমিদার আর বাকি সবাই ছিল প্রজা। শেরে বাংলা এই জমিদার প্রথা বাতিল করে কৃষকদের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করেন। জনতা ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য এই ঋণ সালিসি বোর্ড গঠন করেন। তো দেখো এখন আমাদের 2 নম্বর প্রশ্ন, মাওলানা আব্দুল হামিদ খানকে কেন ভাসানী উপাধি দেওয়া হয়? উত্তর 30-এর দশকের শেষ দিকে মাওলানা আব্দুল হামিদ খান আসামের বাঘমারায় বসবাসকারী বাঙালিদের স্বার্থ রক্ষার জন্য আন্দোলন শুরু করেন। ওই এলাকার ব্রহ্মপুত্র নদী ভাসানচরে বন্যার কবল থেকে বাঙালি কৃষকদের রক্ষার জন্য তিনি স্বেচ্ছাশ্রমের এই যে
ভিত্তিতে একটি বাঁধ নির্মাণ করেন। ভাষান্তরে জনসাধারণ তার এ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে ভাসানী উপাধি দিয়ে সম্মান জানায়। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দুটির সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো বর্ণনামূলক প্রশ্ন আছে একটি। এখানে বলেছে ইতিহাসে স্মরণীয় নেতাদের জীবনী থেকে কি কি আদর্শ গ্রহণ করতে পারো তা বর্ণনা করো। তো চলো আমরা এটা উত্তর দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বড় আছে, আমি তোমাদের সঠিক ছোট করে দিব। এই যে উত্তর, ইতিহাসে স্মরণীয় নেতাদের জীবনী থেকে, অর্থাৎ এ কে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান, ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে আমরা ন্যায়, দেশপ্রেম, ত্যাগ, সাহস, উদারতা, পরোপকার ও জনগণের কল্যাণে আত্মনিবেদন করার আদর্শ গ্রহণ করতে পারি। শেরে বাংলা একে ফজলুল হকের মতো কৃষক ও দরিদ্রদের দুঃখ দূর করার চেষ্টা করা এবং শিক্ষার উন্নয়নে কাজ করা। মাওলানা ভাসানীর মতো নিঃস্বার্থ সংগ্রামী ও দেশপ্রেম হওয়া। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মতো গণতন্ত্র, বিশ্বাস ও সৎ নেতৃত্ব প্রদান করা এবং শেখ মুজিবুর রহমানের মতো স্বাধীনতা, একত্ব, অধিকার আদায়ের জন্য দৃঢ়চিত্ত থাকা। তো তোমরা চাইলে থাকা পর্যন্ত দিতে পারো, আর যদি কেউ চাও তাহলে পুরোটাই দিতে পারো। ঠিক আছে, এই ছিল আজকের মতো আমাদের শেষ প্রশ্নের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে ছিল 40 পৃষ্ঠা পর্যন্ত শেষ সমাধান। আর পরবর্তীতে অধ্যায় 5-এর সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।